সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। আপনারাও এই আলোচনায় শরিক হতে পারেন। স্ক্রিনের পর্দায় যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে রিং করে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, কিছু জানতে চান, তা আমাকে প্রশ্ন করতে পারেন। মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে ধরনের অ্যাডভাইস দিই এটা একটা জাস্ট গাইডলাইন হিসেবে দিই। এরপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না, কারণ কোনো ভালো কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শর কোনো বিকল্প নাই। আমরা যে পরামর্শ দিই এটা একটা গাইডলাইনের মতো, কারণ আমরা আপনাদের সমস্ত কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না, এমনকি সামনাসামনি বসে আমরা আলোচনাও করতে পারি। সুতরাং এটার পরে ভিত্তি করে আপনারা কোনো ডিসিশান নেবেন না। আশা করি আপনারা ভালোই ছিলেন এবং কুরবানির ঈদ ঠিকমতো সবাই উদযাপন করতে পেরেছেন। গত সপ্তাহে আমরা কিন্তু ঈদ উপলক্ষে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। যারা দেখেছেন তারা আশা করি হয়তো অনুষ্ঠানটা উপভোগ করতে পেরেছেন। তো আজকে আমরা প্রথমে কিছু আপডেট দিয়ে শুরু করব। তো সকলেই তো নিশ্চয়ই জানেন যে আগামী এক সপ্তাহ পরে ব্রিটেনে নির্বাচন হবে। এই নির্বাচনে কে জয়ী হবে আমরা এখনও জানি না, তবে অনেকে মনে করছেন যে এবার হয়তো ক্ষমতার পটের পরিবর্তন হবে, হয়তো রক্ষণশীল দলের জায়গায় শ্রমিক দল ক্ষমতা আসবেন। সেই হিসাবে মিস্টার কেয়ার স্টারমার হয়তো নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। তো নানা কারণে মিস্টার স্টারমার উনি একটু বিতর্কের শিকার হয়েছেন। গেল সপ্তাহে উনি বাংলাদেশিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং এর আগে গাজাতে ওনার যে অবস্থান ছিল ইসরায়েলের পক্ষে, এটার কারণে অনেক ব্রিটিশ মুসলিমকে তারপরে খেপেছেন এবং কারণ অনেকেই লেবার দল থেকে বেরিয়ে গেছেন। অনেক যেটাকে আমরা বলি যে বিভিন্ন ওয়ার্ড কমিশনাররা কিন্তু বেরিয়ে গেছেন তারপরে অসন্তুষ্ট হয়ে। তো আমরা আজকে প্রথমেই দেখব যে দুটো দলের ভিতরে আসলে কী ধরনের চিন্তাভাবনা আছে। অনেকেই মনে করেন আমাদের বাংলাদেশিরা মূলত সবসময় তারা অধিকাংশ ক্ষেত্রেই আমরা বাংলাদেশিরা দেখেছি যে শ্রমিক দলকে তারা সাপোর্ট করে। শুধু বাংলাদেশিরা, আমরা দেখি ভারতীয় বংশোদ্ভূত অনেকেই শ্রমিক দলকে সমর্থন করে। এর পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে, কারণ শ্রমিক দলরাই ক্ষমতা থাকার সময় ক্লিমেন্ট অ্যাটলি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের স্বাধীনতা দেওয়া হয়। অনেকে মনে করে ক্লিমেন্ট অ্যাটলি না থেকে যদি তখন উইনস্টন চার্চিল, যিনি রক্ষণশীল দলের নেতা ছিলেন, উনি ক্ষমতা থাকলে হয়তো ব্রিটেন আরও 50 বছরও ভারতবর্ষকে স্বাধীনতা দিত না। তো যাই হোক, সে কারণে ঐতিহাসিকভাবে অনেকেই মনে করেন যে শ্রমিক দলের প্রতি একটা দায়বদ্ধতা আছে। এবং আরও এটা অনেকে মনে করে যে শ্রমিক দল অনেকটা ইমিগ্রেন্ট বান্ধব, ইমিগ্রেশনদের প্রতি, তাদের ইমিগ্রেন্টদের প্রতি একটা সমর্থন আছে। এই কারণে আমরা দেখি যে অনেকেই যারা ইমিগ্রেন্ট তারা শ্রমিক দলকে সমর্থন করে। কিন্তু এখন যদি আমরা দুটো দলের তুলনামূলকভাবে ম্যানিফেস্টো দেখি, তবে আমরা দেখব আসলে এটা মনে করার কোনো কারণ নাই যে শ্রমিক দল ক্ষমতায় গেলেই একটা ভয়াবহ পরিবর্তন হবে এবং আমরা যারা অনেকে আশা করে শ্রমিক দল ক্ষমতা আসলে একটা সাধারণ ক্ষমা হবে এবং বহু ইমিগ্রেন্টকে থাকার অনুমতি দেবে বা আরও ইমিগ্রেন্ট আসার একটা ব্যবস্থা করে দেবে, সেরকম কিন্তু মনে করার কোনো কারণ নাই। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে কেয়ার স্টারমারের যে পরিকল্পনা যে তিনি বলেছেন যে তিনি রুয়ান্ডা প্রকল্প উনি বন্ধ করে দেবেন, রুয়ান্ডা তার কোনো ফ্লাইট যাবে না। এর একজন কলার মধ্যে যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কে আছেন, কথা বলি কলার সাথে। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কলার বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। কলারকে মনে হয় আমরা হারিয়ে ফেলেছি। আমরা যেটা আলোচনা করছিলাম যে লেবার পার্টির ম্যানিফেস্টোতে তারা বলতে চায় তারা যদিও রুয়ান্ডা প্রকল্প বাতিল করবে, কোনো ফ্লাইট রুয়ান্ডাতে যাবে না, কিন্তু তারা এই যে যারা বোট ক্রস করে বা এইভাবে যারা অবৈধভাবে দেশে আসছে তাদেরকে ট্যাকল দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করবে। যে তারা একটা স্পেশাল বর্ডার ফোর্স বা বর্ডার সিকিউরিটি কমান্ড তারা এস্টাবলিশ করবে এবং তারা এই ব্রিটেনে অবৈধভাবে আসার পথটা তারা মোটামুটিভাবে রুখিয়ে দেবে। আর যারা এদেশে আসে তাদের যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, তারা যদি কোনো ডিসিশন পায়, ওদেরকে দ্রুত
এদেশ থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করবে এবং তারা 1000 ওয়ার্কফোর্সের একটা প্রতিষ্ঠান করবে, যাদের কাজ হবে যে দ্রুত, যাদের এদেশে থাকার কোনো অনুমতি নাই, যারা ওভারস্টে হয়ে গেছে তাদেরকে দ্রুত এদেশ থেকে ধরে পাঠিয়ে দেওয়া। এবং তারা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সমঝোতা করবে, যেমন আমরা দেখেছি যে আলবেনিয়ার সাথে একটা সমঝোতা চুক্তি আছে, যেটার মাধ্যমে খুব তাড়াতাড়ি তারা পাঠিয়ে দেবে। তারা বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দেশের সাথে তারা সমঝোতা করবে এবং দ্রুত বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ লোক এদেশে আছে বা যাদের আসলে কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং নাই, ওদেরকে ধরে তারা দ্রুত পাঠিয়ে দেবে। এবং কেউ যদি কোনো অ্যাপ্লিকেশান করেন, তারা চাইবে এই অ্যাপ্লিকেশানটাকে তারা দ্রুত কীভাবে নিষ্পত্তি করতে পারবে। তো ফলে এখানে মনে করার কোনো কারণ নাই যে শ্রমিক দল ক্ষমতায় আসলেই ভালো কিছু হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমরা দেখেছি যে ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট, যেটাকে নিয়ে এত ক্রিটিসিজম হলো, সেটা নিয়ে যখন এটা বিরোধিতা করলেও শ্রমিক দল কিন্তু সর্বশেষে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু ভোট দেয়নি তারা। এবং তারা বলে না যে ক্ষমতায় গেলে তারা এই আইনটাকে বাতিল করবে। এবং জানেন ইলিগাল মাইগ্রেশন অ্যাক্টের আন্ডারেই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ থেকে যদি কেউ দেশে আসে, কোনো সেফ কান্ট্রির মধ্যে দিয়ে যদি কেউ দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করে, তবে তার কিন্তু ক্লেম অ্যাডমিট করা হবে না। 7ই মার্চ 2023 পরে যারা দেশে আসবে তাদেরও কিন্তু ক্লেম অ্যাডমিট করা হবে না। তো ফলে এটাকে যদি বাতিল না করা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রমিক দল আর রক্ষণশীল দলের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু থাকবে না। একজন কলার মধ্যে যুক্ত হতে চেষ্টা করছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। সরি বলেন, আপনার কথা আমরা কেটে গেছি। কবে? 1980-তে? আজ থেকে 44 বছর আগে। আমি মানে কোন কারণে আমি আসছিলাম আমার আব্বা সাথে। জি হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। আমি আসছিলাম আমার আব্বা আম্মার সাথে, বুঝছেন। তো আমি কোনো মানে কারণে আমি ওই ব্রিটিশ পাসপোর্ট করতে পারি না। আমার এখনো বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে। এখন কি আমি করতে পারবো? আপনি কি করতে পারেননি? ব্রিটিশ পাসপোর্ট করতে পারি না। আপনার এখন কি ভিসা আছে? এগুলো আছে, সব ঠিক আছে। আইলার আছে? জি, সবগুলো ঠিক আছে। হ্যাঁ, তো আপনার ইন্ডিপেন্ডেন্ট লিভ থাকলে তো আপনি অবশ্যই ন্যাচারালাইজেশনের জন্য করতে পারবেন। জি, আপনার যদি ইনডিফিনিট লিভ টু রিমেন থাকে, তবে আপনি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে ইংলিশ টেস্ট আর লাইফ ইন দি ইউকে দিতে হবে। দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করে আপনি ন্যাচারালাইজেশন পেলে তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে ভাই বলেন? জি ভাই, আমি একটা জিনিস জানতে চাইলাম। বলেন। যে আমারও বাচ্চা কি বাংলাদেশে বুঝছেন, আন্ডার 16। জি, আপনারা ন্যাচারালাইজেশন যে MN1 অ্যাপ্লিকেশন করছিলাম আর কি, বুঝছেন নি? জি, মানে সিটিজেনশিপ সার্টিফিকেট পাইছে, তখন বাংলাদেশ থেকে আবার গেলা পাসপোর্ট। হ্যাঁ, উনি যদি সার্টিফিকেট পান, উনি ওই সার্টিফিকেট দিয়েই আপনি বাচ্চা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে, করে সে পাসপোর্ট নিয়ে চলে আসবে। যেটা আর কোনো আইডেন্টিটি লাগেনি, মানে সার্টিফিকেট তো পাইছে, বুঝছেন নি? হ্যাঁ, সার্টিফিকেট দিলে তাকে এখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো পাসপোর্টের যে সমস্ত রিকোয়ারমেন্ট, জি, পাসপোর্টে ওনার যেটা লাগবে, একজন রেফারি যে আপনার বাচ্চাকে জানে বা বাচ্চার মাকে জানে বা আপনাকে জানে, এরকম একজনের কাছ থেকে রেফারেন্স লাগবে। সেটা ফর্মে আছে, ফর্মে সে ফিল আপ করে দেবে। আপনি একটা ফি দেবেন। ফি বোধহয় কত 75 কিংবা 80 পাউন্ডের মতো, ফি অনেক কম। বাংলাদেশ থেকে করা যাবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে করা যাবে। ব্রিটিশ, হ্যাঁ, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো কলার। হ্যালো, জি বলেন, শুনছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বলছেন, বলেন। জি, আমার নাম
ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। আমার নাম আতাউর রহমান, আমি বেডফোর্ড থেকে মাত্র। জি বলেন। জি, আমি তাদের একটা প্রশ্ন করতে আসলাম যে একজন মানুষ যদি আইজন লন্ডন 2.5 বছর বাদে বায়োমেট্রিক কার্ড দিতে 2.5 বছর বাদে আরবার অ্যাপ্লিকেশন করা লাগে পুরা, তো আমের ধরলে আগে আছে 18,500, এখন একজনের বারিস্তারে হইলা যে 18,500 থাকতো নাই। আমি বললাম না, এটা ইংল্যান্ডের চেঞ্জ নাই, আমি ইংল্যান্ডে বহুত দিন ধরে আছি, তো এগুলো চেঞ্জ না, আগেরটা আগের লোক যারা আছে থাকবো, তাই হইলাম না নয় আলো আইবো। আমি বললাম নয় আলো আইতে নাই, ওটা আগে আমি হইলাই শেষ করে মানতে না। আর 2 নম্বর হইলো যে 2.5 বছর বাদে আরবার দিলাম অ্যাপ্লিকেশন করি, আরবার বিপণী গুলো আরো 2-2.5 বছর দিব না, এটা যে মানে তাহলে আরবার খাম দেখান রাখবো, সপ্তাহ দেখান রাখবো, এগুলা খবর মানে 2 বছর টাইম দিব আরবার। 2.5 বছর বাদে সময় আরবার অ্যাপ্লিকেশন করলাম, ইনফরমেশন লোকে সাবমিট করলাম সপ্তাহ 1 মাস আগে, আরবার যেমন 2 বছর বাদে টাইম দিয়ে আরবার দেওয়া লাগবে, ওখান আমি জানতাম চাইলাম। আচ্ছা ভাই, আমার কিছু প্রশ্ন আছে। আপনি যার কথা বলছেন উনি কি ম্যারেজ ভিসা, স্পাউস ভিসাতে এসেছেন? জি, যেটা হবে কি উনি 2.5 বছর পরে উনি আবার অ্যাপ্লাই করবেন, এই সময় ওনার A2 লাইভ টেস্ট, কি বলে ইংলিশ টেস্ট দিতে হবে। A2 ইংলিশ টেস্ট উনি দেবেন এবং ওনাকে অবশ্যই ইনকাম দেখাতে হবে, যেহেতু উনি 18,600 দিয়ে এসেছেন, ওনাকে 18,600 দেখাতে হবে। ওনার জন্য এখন যে 29,000, এই 29,000 ওনার দেখানো লাগবে না, উনি 18,600 ইনকাম দেখাবেন এবং তারা স্বামী স্ত্রী একসাথে আসছে 2 বছর, তার প্রমাণ দেখাবেন, অ্যাকোমোডেশন দেখাবেন, সম্পর্কটা জেনুইন এখনও ঠিক আছে এটা দেখাবেন, আর ওই যে বললাম 18,600 ইনকাম দেবেন। এটা করে 2.5 বছরের ভিসা পাওয়ার পরে 5 বছরের সময় সেটেলমেন্টের সময় তখন ওনাকে B1 ইংলিশ টেস্ট এবং লাইফ ইন ইউকে দিয়ে দেখাতে হবে এবং আবারও 18,600 ইনকাম দেখাতে হবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আচ্ছা বাড়িতে আমি আরেকটা কথা সামান্য হইতাম চাইলাম যে আমি তো কালকে একজন অ্যাডভাইজার গেছিলাম, তাই কইলাম B1 যে লাইলে একবারে ধরিলাম আপনি অ্যাকসেপ্ট করে লিব, তারা আর লাগতো না এমনটা A2 তো নেই। আমি অ্যাডভাইজার কি ধরিলাম প্লুটন যখন দিলাম তাই নই বারস্টার, তাই হইলা যে মানে একবারে B1 করলে উইথ ইউরটা অ্যাকসেপ্ট করে দিব, অন্তত তখন হইল। হ্যাঁ, এটা জিনিসটা হচ্ছে কি B1টা হচ্ছে অনেক হায়ার কোয়ালিফিকেশান। তা আপনার যদি B1 হয় তাহলে যার B1 আছে তারা ধরে নেবে যে তার পক্ষে A2 করা কোনো প্রবলেম নয়। অর্থাৎ B1 যদি আপনি করে নেন তবে এটা পরবর্তীকালেও আপনি ব্যবহার করতে পারবেন। আপনার পিছনের টেলিভিশনটা যদি একটু বন্ধ করে দেন তাহলে কথা শুনতে সুবিধা হবে প্লিজ। জি, আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন যে B1 যেহেতু সুপিরিয়ার এক্সাম, আপনি যদি উচ্চ এক্সাম দিয়ে দেন তাহলে তো হয় না। যেমন ধরেন আপনাকে বললো যে আপনি সেনাবাহিনীতে যোগদান করতে গেলে পাসপোর্ট 4 ইঞ্চি লাগবে, এখন পাসপোর্ট যদি 6 ইঞ্চি হয় তাহলে তো আর বলা হবে না যে আপনি আরও 2 ইঞ্চি কেটে সোজা হয়ে আসেন। যেহেতু এটা হায়ার, এটা অটোমেটিক্যালি আপনার A1 A2 তারা ইনক্লুড করে নেবে। আর কি কেউ আছেন লাইনে? আমরা আবার আপডেটে ফিরে যাচ্ছি। তো আমরা যেটা বলছিলাম যে লেবার পার্টি তারা যে কথা বলছে যে এরা বললেও লেবার পার্টির এটা মনে করার কোনো কারণ নাই যে লেবার পার্টি ক্ষমতায় গেলে আমাদের সবার জন্য অনেক সুবিধা বয়ে নিয়ে আসবে। তারা ইমিগ্রেশনকে যথেষ্ট টাইটে রাখবে, তারা হয়তো রুয়ান্ডাতে পাঠাবে না, অন্য অন্য বিভিন্ন দেশের সাথে তারা যে আলাপ আলোচনা করবে, মেমোরান্ডাম সাইন করবে, এটার মাধ্যমে তারা দেখবে কত দ্রুত গতিতে মানুষকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া যায়। তারা এই যে মানুষ অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাওয়ার পরে বছর পর বছর এখানে থাকতে পারে, এটা তারা বন্ধ করবে। আর ওদিকে কনজারভেটিভরা তারা বলছে তারা যদি যে জয়লাভ করে তবে তারা কি করবে, তারা ওই রুয়ান্ডা কর্মসূচি নিয়ে যাবে, নেট ইমিগ্রেশনটা কমাবে, তারা ইমিগ্রেশনের ফি বাড়াবে এবং স্টুডেন্টরা তারা যে এখন পায়, একটা মাপ পায় এই IHS হেলথ সার্চার্জ থেকে, সেটা তারা কিন্তু বন্ধ করে দেবে। তাদেরকেও সমান অঙ্কে হেলথ চার্জটা দেওয়া লাগবে। দেখা যাক আর 1 সপ্তাহ পরে 4 তারিখে এদেশে নির্বাচন হবে, এদেশের লোকেরা কাকে সমর্থন দেয় আমরা জানবো এবং সেই হিসাবে দেখব ইমিগ্রেশনে কী পরিবর্তন হয়। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আসছেন? হ্যালো কলার। হ্যালো, হ্যাঁ কলার বলেন। কলার, হ্যাঁ কলার, আপনার কথা কেটে যাচ্ছে, বলেন।
আচ্ছা, আমি ওনার কথা শুনতে পাচ্ছি না তো। জি, এখন পাচ্ছেন শুনতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওই যে ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে, এখন তো নতুন আইন করছে যে আপনার বায়োমেট্রিক লিভ। হ্যাঁ, আপনার কথা কেটে যাচ্ছে ভাই, বলেন। আছে, এখন বায়োমেট্রিক কার্ডটা তো চেঞ্জ করতেছে ওরা। জি 31 ডিসেম্বর। জি তো এখন ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য আমি অ্যাপ্লাই করছি বায়োমেট্রিক কার্ডের জন্য, মনে হয় 3-4 সপ্তাহ হয়ে গেছে। জি এখন তো ওরা কিছুই জানায় না এখন পর্যন্ত। জি এটা কি করা যাবে চেষ্টা করব? না, আপনাকে তো একটু সময় তাদেরকে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, তারা যেটা বলেছে যে এবছর 31শে ডিসেম্বরের পরে কোনো কার্ড থাকবে না, আপনাকে একটা নাম্বার দেবে, সেই ডিজিটাল নাম্বার দিয়েই আপনার সমস্ত কাজ চলবে। তো তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার সাথে বা আপনার লয়ারের সাথে কন্ট্যাক্ট করবে এবং করে আপনার জন্য ব্যবস্থা করবে যে কীভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি নাম্বারটা ব্যবহার করতে পারবেন। আমি একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। আমি অলরেডি অ্যাপ্লাই করছি। জি জি অ্যাপ্লাই করছি 4 সপ্তাহ হয়েছে। জি এখন ওরা কিছু আমার অনলাইনে কিছু দেয় নাই। আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন আমাকে বলেন? ভাইয়া, আপনি কি অ্যাপ্লিকেশন করলেন আমাকে বলেন? কি অ্যাপ্লিকেশন করেছেন? অনলাইনে তো কোনো রিপ্লাই পাইতেছি না। আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন? না ভাইয়াকে আমরা কলারকে বোধহয় হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম শুধু দর্শকবৃন্দ, যে আগামী 1 সপ্তাহ পরে আমরা দেখতে পাবো যে কোন দল ক্ষমতা আসবে। আমরা দেখেছি যে এর আগে যে কনজারভেটিভ পার্টি যে পরপর 4টি ইলেকশন জিতল, তারা কিন্তু ইমিগ্রেশন ছিল তাদের অন্যতম ট্রাম্প কার্ড। এই ইমিগ্রেশন ট্রাম্প কার্ড দিয়েই তারা কিন্তু ইলেকশনগুলো জিতেছে এবং জেতার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনের অনেক কঠোর অবস্থানে তারা চলে গেছে। কিন্তু যেটা আমরা আজকে আলোচনার যেটা আমাদের মূল আমার যেটা বলি মর্মার্থ ছিল এই, যে আমরা যদি মনে করি যে কনজারভেটিভরা বেশি টাফ, এটার জন্য আমরা শ্রমিক দলের কাছে যাব, লেবার পার্টি গেলে এটা আরও ইজি হয়ে যাবে, এটা মনে করো কোনো কারণ নেই। বরঞ্চ লেবার দলেরও খুব কঠিন তাদের সমস্ত পরিকল্পনা আছে। বিশেষ করে তারা যে দ্রুত লোককে ধরে পাঠিয়ে দেবে, অন্যদের মতো এদেশে বছর পর বছর থাকতে দেবে না, এটা কিন্তু অনেকের জন্যে একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। অনেকে মনে করে এখন যে একটা অ্যাপ্লিকেশন করে দিই, না করে দিলেও তো যাওয়ার খুব একটা ব্যবস্থা নয়। যেমন আমরা দেখছি যে কেয়ার স্টারমার কিন্তু বাংলাদেশে একটা এক্সাম্পল দিয়েছেন যে বহুত বাংলাদেশে দেশে সে যাচ্ছেন না, যদিও এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকেই তার এই মতকে সমালোচনা করেছেন, এমনকি শ্রমিক দলের কিছু নেতাও তাদের দলীয় নেতার বিরুদ্ধে গিয়ে সমালোচনা করেছেন। তো যাই হোক, আমরা দেখবো 7 তারিখের পরে কী হয়। আরেকজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলে নিই। হ্যালো কলার। হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা ভাই, আমি একটু আগে ফোন করছিলাম, এখন আমি আবার রিটার্ন ফোন করতেছি। জি, আমি এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। জি, এখনো কোনো রিপ্লাই পাইতেছি না। জি, আমার মনে হয় আপনি আরও জি বলেন, আরও আপনি 1-2 সপ্তাহ ওয়েট করে তারপর থেকে একটা রিমাইন্ডার দেন। আপনি ভুলে যাবেন না, আপনি খালি একা নন, আপনার মতো হাজার হাজার লোকই কিন্তু অ্যাপ্লাই করছে ই ভিসার জন্যে। অতএব তারা নিশ্চয়ই একটা লম্বা কিউর মধ্যে আছে, ব্যাকলগ আছে। তো যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করেছেন, সুনার ও লেটার ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি বেশি চিন্তিত থাকলে 1-2 সপ্তাহ পরে ওদেরকে একটা ইমেল দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, নো প্রবলেম। তো আমরা ওই কথাটাই আমরা বলবো যে এই বোট নিয়ে যারা আসছে, গত বছর আমরা দেখেছি যে অনেক লোক, প্রায় 45,000 লোক এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশে এসেছে এবং বোটের যারা আসছে বাসিন্দা, এদেরকে ট্যাকেল করাটাই কিন্তু সবার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক দল বলেছে তারা ক্ষমতায় গেলে একটা টাস্ক ফোর্স গঠন করবে, যাদের কাজ হবে যে বিভিন্ন ক্রিমিনাল গ্যাং
যারা এইভাবে মানুষকে নিয়ে আসছে, মানব পাচার করে নিয়ে আসছে, ওদের পিছনে যাবে এবং তারা অন্য অন্য দেশ, কারণ ব্রিটেন আমরা জানি এটা একটা আইল্যান্ড, এখানে সরাসরি প্লেন ছাড়া আসা সম্ভব নয়, অবশ্যই কোনো না কোনো দেশের ভিতরে আসতে হয়। এই জন্য তারা বলেছে যে তারা অন্য অন্য দেশের সাথে আলাপ আলোচনা করে কীভাবে আশাকে রোধ করা যায়। ব্রিটেনের সীমান্তে আসার আগেই তারা চাচ্ছে এদেরকে তারা রুখে দেবে, যাতে কী হয়, যাতে এই লোকজন এদেশে আসতে না পারে। তো এই স্মল বোটের বাসিন্দাদেরকে ট্যাকেল করাটা, এটার জন্যে কিন্তু লেবারদের জন্য একটা বড় পরিকল্পনা। তারা অনেক পয়সা এখানে ঢালবে, নতুন একটা বর্ডার সিকিউরিটি কমান্ড তারা তৈরি করবে, এটা তাদের হচ্ছে পরিকল্পনা। আমাদের আরও কিছু ছোটোখাটো আপডেট আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন একটা ইম্পর্টেন্ট ডিসিশন আমরা এখানে দেখতে পারি, সেটা হচ্ছে যে এই যে অনেক সময় হোম অফিস অনেক সময় নেয় একটা ডিসিশন দিতে। তো আমরা একটা আলোচ্য কেসে আমরা দেখেছি যে ট্রাফিকিং কেসে হোম অফিস 4 বছরের মতো সময় নিল। 4 বছরের সময় নিলেও কিন্তু হাইকোর্ট বলছে না, এটা রিজনেবল। আমরা জানি যে নর্মালি এই হিউম্যান ট্রাফিকিংয়ের সিদ্ধান্তগুলো আসতে সময় লাগে। প্রথমটা যেটা আমরা বলি রিজনেবল গ্রাউন্ড ডিসিশন, এটা মোটামুটি তাড়াতাড়ি আসে, কিন্তু পরবর্তী কনক্লুসিভ গ্রাউন্ডে আসতে সময় লাগে। কিন্তু এই দেরিটাই, দীর্ঘসূত্রিতাকে এরা কোর্ট কিন্তু তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কলার বলেন। জি, আপনি কথা বলছেন, বলেন। জি, আমি জানতাম ছিলাম যে আপনার হিমেল বাড়িতে আপনার ঠিক সাইডে আমরা কি আপনার 10 বছর রোদে। জি, এখন মানে আমার বাচ্চাই তারা 3 বাচ্চা তাই জয় গেছে। আমার হাজবেন্ড তার 20 ইয়ার তাই পার্মানেন্টলি তাই ব্রিটিশ হয়ে গেছেন, আর 30 ইন্ডিয়ান তাই ব্রিটিশ। জি, মানে আমি আপনার গুলো রয়েছে আর কি। জি, ওটা জানতাম যে আমি যখন আপনার পার্মানেন্টলি লাইফে করি এটা করতাম পারবো। কি করার জন্য, কিসের জন্য? পার্মানেন্টলি এই জন্য যে আপনার তো ক্যারিয়ার গুলো। জি, আপনাকে যেটা করতে হবে, আপনাকে 10 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, যেটাকে বলে ইনডেফিনিট ট্রিটমেন্ট, তার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে 10 বছর পরে। আচ্ছা, এখন করতে পারতাম না? না, এখন পারবেন না। জি, জি, এখন যেটা হতে পারে, আপনি 10 বছরের রুটটাকে 5 বছর করতে পারেন। আপনি যদি হাজব্যান্ড যদি আপনার জন্য স্পাউস হিসেবে অ্যাপ্লাই করে, আপনার জন্য যদি 29,000 পাউন্ড বেতন দেখায়, আপনাকে B1 লাইফ টেস্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যেটা সম্ভব যে আপনি আবার আড়াই করে 5 বছর পেলে 5 বছর পরে তখন সেটেলমেন্ট পেতে পারেন। আপনাকে রুট চেঞ্জ করতে হবে হিউম্যান। এবং সেখানে বলতে গিয়ে আমরা বলতে চাচ্ছিলাম যে কোর্টের একটা সিদ্ধান্ত আছে যে একটা ট্রাফিকিং কেস যেখানে হোম অফিস নিষ্পত্তি করতে 4 বছর সময় লেগেছে, 4 বছরটা রিজনেবল। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন। জি, একটু দাঁড়াবো। জি, ওয়ালাইকুম সালাম, জি বলেন ভাইয়া, কি করতে পারি আপনার জন্য? না, 26 তারিখ আর কেউ ছিল, আমার ফ্লাইট ছিল আর কি। আমার ওয়াইফ আর আমার ছেলে। কি ছিল? আর আমি আর আমার ছেলে আর কি, ব্রিটিশ পাসপোর্ট ছিল চিনি। আর আসার সময় সিলেটি এয়ারপোর্টে আমার ওয়াইফের একটি বায়োমেট্রিক কার্ড চিনি। বুঝলেন না মানে? জি, হ্যালো। হ্যাঁ, বুঝলাম না, আপনার কি হচ্ছে 26 তারিখে? 26 তারিখ ফ্লাইট ছিল আর কি, সিলেট থেকে লন্ডনে। জি, তারপরে বাদে আমি চলে আসছি, আমার ছেলে আর আমার ওয়াইফ ছিল আর কি। আমার ওয়াইফের একটি বায়োমেট্রিক কার্ড আর কি, কে দেয় নাই? কে দেয় নাই? না, বায়োমেট্রিক কার্ড আর কি বলে তৈরি গেছেন কি। সরি, কথাটা বুঝতে দেন। আপনার ওয়াইফ তিনি ভুল করে বাংলাদেশে বায়োমেট্রিক কার্ডটা রেখে এসেছেন, এই তো? না, ভুল করে লন্ডনে রেখে আসছেন। তো উনি এখন কোথায়? এখনো বাংলাদেশে।
তো উনি আপনার গেলেন কি করে বাংলাদেশে যদি ওনার কার্ড না থাকে? ত্রাস দেখায় আর কি। কি দেখা? আমি কি করবো? সরি, আমি বুঝলাম না, উনি গেলেন কি? ওনাকে তো এয়ারপোর্ট থেকে দিয়ে তো যাওয়ারই কথা না। উনি কী দিয়ে ঢুকলেন, কী দিয়ে গেলেন? না, হিট্রোতে তো চেক করে নাই, আমি বায়োমেট্রিক ছিল। আর বাংলাদেশেও করে না, চেক করে নেই? না, হিট্রোতে চেক করে নাই, বাংলাদেশে আসার সময় বুঝিনি, মানে বায়োমেট্রিক কার্ড থাকছিল। আচ্ছা, তো আপনি যেটা আপনি করতে পারেন, বাংলাদেশ এই কার্ডটা তার কাছে পাঠাই দেন, জি, কুরিয়ারের মাধ্যমে তার কাছে পাঠাই দেন। আচ্ছা বলছি। আর ঠিক আছে, আর কি কোনো অসুবিধা হবে মানে অফিসে যে এতদিন যে থাকছেন তাই? না, উনি কি ধরনের ভিসাতে আসেন উনি? তার স্পষ্ট ভিসা। আচ্ছা, কতদিন ছিলেন উনি বাংলাদেশে? বাংলাদেশে ছিলেন 5 সপ্তাহ। না, 5 সপ্তাহ হলে প্রবলেম হবে না। না, 5 সপ্তাহ বাদে আরো 10 দিন থাকবো মনে করছি। হ্যাঁ, তো আপনি 7 সপ্তাহ হলে প্রবলেম নাই। 7 সপ্তাহ প্রবলেম নাই? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আপডেট দিচ্ছিলাম, যে একটা কেসে বলা হয়েছে যে ট্রাফিকিংয়ের একটা মামলাতে সিদ্ধান্ত দিতে যদি হোম অফিস 4 বছরও দেরি করে থাকে, সেটা খুব বেশি ডিলে বলে কোর্ট মনে করছে না। অনেকেই আমরা দেখি আমাদের কমিউনিটিতে অনেকে হিউম্যান ট্রাফিকিং অ্যাপ্লিকেশান করে দেয়। হিউম্যান ট্রাফিকিং অ্যাপ্লিকেশান অনেকে মনে করে এটা খুব সহজ কেস বললেই হয়, যেটা আমরা দেখি যে একজনকে হয়তো ধরে পাঠিয়ে দিচ্ছে, অবৈধভাবে আসে, সে বলে দিল আমি আসলে একটা রেস্টুরেন্টে কাজ করতাম, তখন আমাকে বিনা বেতনে জোর করে কাজ করিয়েছে, আমি ট্রাফিকড হয়েছে, এরকম বিভিন্ন ধরনের, বা আমি স্লেভের মতো, আমি কৃতদাসের মতো আমাকে ব্যবহৃত করা হয়েছে। এটা দিয়ে অনেকেই অ্যাপ্লাই করেন, এবং এটা অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে প্রায় ক্ষেত্রেই তারা ডিটেনশন আছে, তারা মুক্তি পান, এবং অনেক ক্ষেত্রে তারা রিজনেবল গ্রাউন্ডে তারা থাকার একটা অনুমতি পান, 45 দিন সময় পান। এই 45 দিন পরে তখন তারা সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নিতে হোম অফিস অনেক সময় দেয়, এবং কারোর যদি কোনো সময় এর সাথে অ্যাসাইলাম ক্লেমও থাকে, তো আমরা দেখেছি যে হোম অফিস বলে তোমার অ্যাসাইলাম ক্লেমটা থাকলেও তোমার এই হিউম্যান ট্রাফিকিংয়ের কেসটা ডিসাইড না হওয়া পর্যন্ত অ্যাসাইলামের ক্লেম আমরা নিষ্পত্তি করবো না। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাসাইলাম ক্লেম হয়তো নিষ্পত্তি হয়ে গেছে, হিউম্যান ট্রাফিকিংয়ের ক্লেমটা এখন নিষ্পত্তি হয়নি। কারণ হিউম্যান ট্রাফিকিংয়ের ক্লেমে এটা মনে রাখবেন, যদিও এটা খুব সহজে বলা যায়, তেমন কোনো প্রমাণ লাগে না, যদিও সরকার নানা রকমের পরিকল্পনা করেছে যে কীভাবে এই ক্লেমটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এই মুহূর্তে কিন্তু খুব বড় কোনো সাক্ষ্য প্রমাণ লাগে না, খালি আপনার নিজের একটা স্টেটমেন্ট দিলেই মোটামুটি তারা এই প্রাথমিকভাবে এই ক্লেমটা নিয়ে আপনার যাওয়া যায়। একজন কলার যুক্ত হতে চেষ্টা করছেন, দেখা যাক কে আছেন আমাদের সাথে। হ্যাঁ, হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি করতে পারি আপনার জন্য? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? আচ্ছা, হ্যাঁ আমিও ভালো আছি। আমি 6 মাস আগে একটা ফিওভার অ্যাপ্লিকেশন করেছিলাম। আমি আর আমার বাচ্চা, আমরা লিকুইডে আছি। আপনার কিসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ভাইয়া? অ্যাকোমোডেশন নাকি? না, এক্সটেনশনের জন্য। এক্সটেনশনের জন্য আপনি করেছেন। এটা কি FLR-AP? হ্যাঁ, আমরা লিকুইডে আছি। আপনি কি FLR-AP ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন? কি ফর্ম দিয়া? FLR-AP? না, FLR। জি, FLR-AP, জি বলেন। তো এক্সটেনশনের জন্য আমরা লিকুইডে আছি। জি এক্সটেনশনের জন্য। জি। তো 2 সপ্তাহ আগে আমরা রেজাল্ট আসছে, জি ফিওভার গ্রান্ট হয়েছে। জি। তো এখন এরপরে আমি সাবমিট করছি, তো তারা আমাকে বায়োমেট্রিকে টেস্ট দিতে আছে, তো আমরা বায়োমেট্রিকে আসছে 2-3 দিন আগে। জি। এখন মানে কতদিন সময় লাগতে পারে? ভাইয়া, এখানে সবচেয়ে বড় প্রবলেম কি, FLR-APর জন্য কোনো স্ট্যান্ডার্ড লেভেল নাই। যেমন অন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে তারা বলে আমরা 6 মাসের মধ্যে দেবো, 3 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে দেবো। FLR-APতে এরকম কোনো স্ট্যান্ডার্ড সার্ভিস লেভেল নাই। এখন আপনি 2 মাসও পেতে পারেন, আবার 1 বছরের বেশিও লাগতে পারে। আমাদের বহুত অ্যাপ্লিকেন্ট আছে যারা 14 মাস, 15 মাস, 16 মাস পরে যারা ভিসা পেয়েছে। আবার কেউ আছে যে যারা মোটামুটি আর্লি পেয়ে গেছে। তবে আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে FLR-APতে অনেক দেরি হচ্ছে। জি, আমাদের এখন একটা ব্রেকের সময় হলো। আই নো
অধিকার অনুষ্ঠানে আমরা বেশ কিছু কল নিয়েছি এবং কিছু আপডেট নিয়ে আলোচনা করেছি। আমরা হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারে কথা বলছিলাম। হিউম্যান ট্রাফিকিংয়ে যদি আপনার দুটো সিদ্ধান্ত হয়, প্রথমে হয় একটা রিজনেবল গ্রাউন্ড। তো রিজনেবল গ্রাউন্ডে যদি তারা মনে করে যে আপনি একজন হিউম্যান ট্রাফিকিংয়ের ভিকটিম, তারা আপনাকে সময় দেয় 45 দিন। 45 দিন একটা ভিসা আপনি পান। এই সময়ের ভিতরে আপনাকে তারা বলে আপনি নিজেকে রিকভার করবেন, এই যে একটা ট্রমা, এই ট্রমা থেকে আপনি রিকভার করবেন, আপনি সুস্থ হবেন, এবং তারপরে তারা তখন আপনাকে একটা কনক্লুসিভ গ্রাউন্ডের সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্তটা নিতে যে আমরা যে আলোচ্য কেসতে কথা বলেছিলাম, সেই কেসে 4 বছরের মতো সময় লেগেছে। আমরা জানি 1-1.5 বছর অনায়াসে লেগে যায়। তো এখানে আপনার যেটা হয়, এই সময় তারা আপনার কাছে ডকুমেন্ট চায়। কী ডকুমেন্ট চায়? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজের স্টেটমেন্ট। নিজের স্টেটমেন্টে যদি আপনি সম্পূর্ণ ব্যাখ্যা করে বলতে পারেন যে কীভাবে আপনি এই ভিকটিমটা হলেন, তখন এটা বলে ভিত্তি করে তারা একটা সিদ্ধান্ত দেয়। তো এইখানে যেটা হয়, যদি আপনাকে তারা সর্বশেষ যেটাকে আমরা বলি কনক্লুসিভ গ্রাউন্ডে যদি তারা আপনাকে ডিসিশান দিয়েও দেয়, একটা পজিটিভ ডিসিশান দেয়, তাহলে ধরে নিচ্ছে যে আপনি হিউম্যান ট্রাফিকিংয়ের ভিকটিম, তবুও কিন্তু আপনি অটোমেটিক্যালি ভিসাটা পান না। যেটা হয়, আপনাকে ডিসক্রিপশনারি লিভের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিসাটা পাওয়া খুব কঠিন, কারণ তারা দেখবে যে আপনার যে রিকভার করেছেন কিনা, অর্থাৎ আপনি যে ভিকটিম ছিলেন সেখান থেকে আপনি রিকভার করেছেন কিনা, আপনার যে কেস সেই কেসে কোনো পুলিশি তদন্ত হচ্ছে কিনা, সেই তদন্তের স্বার্থে আপনাকে সাক্ষী হিসেবে থাকা দরকার আছে কিনা দেশে, এরকম বিষয়গুলো দেখবে। তো ফলে আমরা দেখছি যে অনেকেই রিজনেবল গ্রাউন্ডে ভিসা, মানে রিজনেবল গ্রাউন্ডে কনক্লুসিভ গ্রাউন্ডে তারা যদি তাদের পক্ষে সিদ্ধান্ত আসলেও তারা কিন্তু ভিসাটা পাচ্ছেন না। এই জন্য কোনো ক্ষেত্রে এটার সাথে একটা অ্যাসাইলাম গ্রাউন্ড থাকাটা ভালো। যদি আপনি মনে করেন যে যারা আপনাকে ট্রাফিক করে নিয়ে এসেছে তারা আবার আপনাকে নতুন করে ট্রাফিক করতে পারে, মানে আপনি একজন ফর্মার ভিকটিম হিসাবে আপনি ট্রাফিক হতে পারেন, এটা তখন আপনাকে একটা কনভেনশন গ্রাউন্ড আপনাকে দেবে। কনভেনশন গ্রাউন্ড মানে রিফিউজি কনভেনশন একটা গ্রাউন্ড আপনাকে দেবে, তখন আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। আর একটা আপডেট নিয়ে আমরা একটু কথা বলি। আর সেটা হচ্ছে যে কোনো মামলায় যদি জাজ সাহেব আপনাকে অনেকবার প্রশ্ন করে, সেটার অর্থ কিন্তু এই না আপনাকে অনেকবার প্রশ্ন করলো এটার জন্যে আপনার কেসটা প্রপারলি কন্ডাক্ট হলো না। এখানে যেটা দেখতে হবে যে প্রশ্ন করা হচ্ছে, জাজ সাহেব যে প্রশ্ন করছেন ওই প্রশ্নটা এটা কি ক্রস এক্সামিনেশন, এটা কি জেরাতে রূপান্তরিত হচ্ছে নাকি উনি অনেক কিছু জানতে চাচ্ছেন। অনেক সময় কিন্তু আপনার কেসের স্বার্থেই জাজ সাহেব আপনাকে প্রশ্ন করে থাকেন, কোনো একটা বিষয়ে তার ক্লারিফিকেশান দরকার। তো সেক্ষেত্রে এটাতে আপনারই কিন্তু অ্যাসিস্ট্যান্স হবে। যদি জাজ সাহেব যে কাজটা হোম অফিসের লয়াররা করা দরকার সে কাজটা যদি উনি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে ট্রায়ালটা ফেয়ার নয়। এর কারণ হচ্ছে যে আমাদের ইংলিশ যে জুডিশিয়াল সিস্টেমটা, এটা হচ্ছে একটা অ্যাকুইজিটোরিয়াল সিস্টেম। এখানে কি প্রত্যেক পক্ষেরই নিজ নিজ দায়িত্ব হচ্ছে তার পক্ষে সাক্ষ্য প্রমাণ নিয়ে এসে কেসটাকে উত্থাপন করা। এখানে জাজ সাহেব কিন্তু এখানে কোনো পক্ষ অবলম্বন করতে পারেন না, তিনি একজন রেফারি বা আম্পায়ারের ভূমিকায় তিনি পালন করেন। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। আমি জানতাম চাই আমি স্টুডেন্ট, আমার একজন ভাই কোথায় যাও দেশ মেয়ের হেসে দিয়া আমি ইন্টারভিউ হয়েছে কলেজ থাকি, এখন কোথাও তবে পর্যন্ত আর কিছু জানাইছে না, ওটা তা জানতাম চাই। আমাকে হোম অফিসে অ্যাপ্লিকেশন সেপ্টেম্বরও হয়েছে, তারা বইয়ের মাঝে। উনি কি অলরেডি ভিসার জন্য দরখাস্ত করেছেন নাকি ভিসার জন্য করেননি?
হুমপি সব করতেন না ও কলেজের বাচ্চারা কলেজে এডভাইজালায় কইছেন সিলেট তাকে এডভাইজালায় কইছেন যে নতানে দিবা কিটা একটা দিবা তো ওটা পাইয়া তাই অ্যাপ্লিকেশন অফিসও করতা জি যেটা হবে একটা কাগজ দিবে জি যেটা হবে এটার নাম হচ্ছে কাস, সার্টিফিকেট অফ অ্যাকসেপ্টেন্স অফ স্টাডিজ। এই কাস তার লাগবে, কাস লেটারটা বা কাস যে নাম্বারটা, এই নাম্বারটা লাগবে। এই নাম্বারটা পেলে তখন উনি অ্যাপ্লাই করতে পারবেন। ওইটাতে এটা কমন সময় লাগবো, আমি এমনি জানতাম তাই আমাকে চিন্তা করা। এটা তো বেশি তো কিন্তু সময় লাগার কথা নয়। আমি আপনার আত্মীয়কে বলবো তিনি সরাসরি কলেজের সাথে উনি যোগাযোগ করেন, তাহলে ভালো হবে। কলেজে এগুলা করা যায়নি যোগাযোগ? জি করা যাবে না কেন? ওইটা এমনি ইন্টারভিউ লইলিছই মেরে এসে দিয়া, ইন্টারভিউ লইয়া তাই তারা কইছেন তাই পাস করছই। এখন একটা কিতাব কাগজ কইছেন এডভাইজার ওটা আইলে হেলথর পয়সা দিবা, রুম অফিসের ফিস দিবা, ভর্তি জি এটা হচ্ছে এই যে কাগজ আসবে, এই যে কাগজ আসবে কাগজটার নাম হচ্ছে কাস। হ্যাঁ এখন কাগজ আসবে, কাগজটার নাম হচ্ছে কাস। যে কাগজ মানে কি, একটা নাম্বার আসবে একটা, যে কাগজের নাম্বার আসবে ওই কাগজ সব কিছু বলা থাকবে যে তার কোর্স কবে থেকে শুরু হবে, তার না যদি তার কাস্ট লেটার এসে থাকে, কাস্ট যদি এসে থাকে, কাজ এসে গেলে তাহলে সে তার অ্যাপ্লাই করতে কোনো বাধা নাই। আমার মনে হয় তার এখনো কাজ আসেনি, কারণ জি জি আমি যেটা বললাম উনি কাজের জন্য ওয়েট করছেন, কাজ আসলে উনি অ্যাপ্লাই করতে পারবেন। উনি ওনার স্টুডেন্ট এজেন্টের সাথে কথা বলুক, না হলে সরাসরি কলেজের সাথে যোগাযোগ করুক। আচ্ছা তো সেপ্টেম্বরের তো এখনো বেশ বাকি নাই, আরো 2 সপ্তাহ বাদে মনে হয় যোগাযোগ করলে ভালো হইব নাকি? আপনি করলে, কারণ আপনার কাজ তো ভ্যালিড থাকবে, তাই না? এখন পেলেও তার কাজ ভ্যালিড থাকবে, বুঝছি না। এখন যদি সে কাজ পায়ও তো যেহেতু আর তার 3 মাস পরে কোর্স, 2 মাস পরে কোর্স, তার কাজটা ভ্যালিড থাকবে। এখন অ্যাপ্লাই চাইলে ফোন করতে পারবা কলেজে? জি পারবেন ফোন করতে পারবেন, কোনো সমস্যা হইতো না? জি না। ও এডভাইজার না বেটা, এখন তারারে বিরক্ত করা যায় না, বিরক্ত করার নিয়ম নাই, ওয়েট করতে হয়। উনি ইচ্ছা করলে ওয়েট করতে পারেন। উনি বেশ বাকি নাই, আমি ওটা তার মায়ের চিন্তা করা বাকি। জি আপনি উনি কন্ট্যাক্ট করুন, উনি করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা আপনার সাহায্য লাগি হইল, আর 1 সপ্তাহ বাদে ফোন করিয়া দেখবো, আর 1 সপ্তাহ বাদ পাই দরকার। জি ঠিক আছে। আরে আরো যে ছাত্র সমান করতো এরা কেউ এখনো যাইতই না কিছু, সমান টাইমে ইন্টারভিউ দিয়ে দিছে। যে উনি কি জানেন উনি কোন কলেজে যাচ্ছেন? কলেজের নাম জানেন? জানেন তাই জানেন, লুটন ইউনিভার্সিটি। জি তাহলে হ্যাঁ, তো উনি আপনার সরাসরি যোগাযোগ করা উচিত ওনার, ঠিক আছে? আচ্ছা চাইলে কোনো সমস্যা হইতো না? কোনো সমস্যা হবে না, জি না। আর ইকানও তা না আত্মীয় আছে, ফোন করতে পারবানি চাইলে? জি পারবে, জি পারবে। আচ্ছা তার নম্বর দিয়া? জি পারবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেটা বলছিলাম যে যদি আমাদের যে সিস্টেমটা ইংলিশ যে জুডিশিয়াল সিস্টেম, এটাকে আমরা বলি অ্যাকুইজিটোরিয়াল সিস্টেম। এটা মানে হচ্ছে এই যে দুই পক্ষই তারা নিজেরা স্বাধীন, নিজেরা তাদের মতো করে তারা তাদের সাপোর্টিং ডকুমেন্ট তারা আনবে। সেখানে জাজ সাহেব একজন আম্পায়ার, জাজ সাহেব কিন্তু বলে দেবে না যে তুমি এই কাগজ নিয়ে আসো, ওই কাগজ নিয়ে আসো, তোমার কেসটা করতে পারলে শক্তিশালী হবে। এটা জাজের কিন্তু দায়িত্ব নয়। এবং জাজ কিন্তু যেটা আমি বললাম প্রশ্ন করবেন তিনি, কারণ কেসটা তাকে বুঝতে হবে। কিন্তু তিনি যদি ওই প্রশ্নগুলো করেন যেগুলো হোম অফিসের করে দেওয়া দরকার, তাহলে হয়তো এটা সঠিক হবে না। এবং তখন সেক্ষেত্রে এটাকে চ্যালেঞ্জ করলে আমরা বলবো যে তখন হয়তো ঊর্ধ্বতন কোর্ট বলবে যেটা এই পুরো প্রসিডিংসটা আনফেয়ার হয়ে গেছে। তো যাই হোক, আমরা মোটামুটি কথা বললাম। এখনও আমরা বাংলাদেশিদের যে সমস্যাগুলি নিয়ে আমরা দেখছি সেই একই সমস্যা। এখনও বহু লোক কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসে কাজ পাচ্ছেন না। 1 বছরের বেশি অনেকে সাফার করছেন, কোনো কাজ নাই। এবং এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তারা একটা ভয়াবহ একটা জালিয়াতির শিকার হয়েছেন। কারণ
নিয়ম অনুযায়ী 28 দিনের মধ্যে কাজের যে স্টার্টিং ডেট আছে সেই ডেটের 28 দিনের মধ্যে কিন্তু কাজ দিতে হবে। প্রায় সময় যারা বলছেন না আমার এমপ্লয় বলেছে আগে আমাকে ডিবিএস চেক করবে, 3 মাসের ট্রেনিং দেবে, তারপর দেখবে, এগুলো কিন্তু ট্রেনিং দিতে গেলে ডিবিএস চেক করতে গেলে আপনাকে জবে রেখেই তারা কিন্তু দেবে। আমাদের একটা ব্রেকের সময় হয়েছে, ব্রেকের পরে ফিরে আসবো আমাদের শেষ সেগমেন্টে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, ভালো থাকেন। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের শেষ সেগমেন্টে। আমরা বেশ অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম এবং বেশ কিছু কলও আমরা নিয়েছি এবং সেখানে অনেকেই অনেক ধরনের সমস্যার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যাপ্লিকেশন করে দীর্ঘদিন অপেক্ষা করছেন, অনেকে ঠিক নিশ্চিত না কতদিন অপেক্ষা করবেন। আমরা যেটা বলেছি যে FLRAP অ্যাপ্লিকেশানে আমাদের অভিজ্ঞতা বলছে যে দীর্ঘদিন সময় লাগছে, চট করে এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু নিষ্পত্তি হয় না। এবং সবচেয়ে বড় কথা যে হোম অফিসের কাছে এর কোনো স্ট্যান্ডার্ড সার্ভিস লেভেল নাই। এর মানে হচ্ছে যে তারা বলতে পারে না যে একটা কেস তারা কতদিনের মধ্যে তারা নিষ্পত্তি করবে। আমরা অনেকগুলো কেসে আমরা কমপ্লেন করেছি, কমপ্লেন করলে একটাই উত্তর এসেছে এর কোনো স্ট্যান্ডার্ড সার্ভিস লেভেল নাই, আমরা যত তাড়াতাড়ি পারি সম্ভব আমরা দেব, কিন্তু কোনো নির্দিষ্ট টাইম আমরা দেবো না। ফলে FLRAP অ্যাপ্লিকেশন 1 বছর 1.5 বছর লাগাটা বিচিত্র কিছু নয়। এরপর আমরা আরও যেটা আলোচনা করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনও অনেকের ভিতরে কনফিউশন আছে যে কেউ যদি ভিসা এক্সটেন্ড করতে চায়, স্পাউস ভিসা, তাহলে কি সে নতুন যে ইনকাম যে থ্রেশহোল্ড সেটা দেখাতে হবে কিনা। উত্তর হচ্ছে না। যদি কেউ নতুন করে আজকে অ্যাপ্লাই করে তবে তাকে আজকের দিনের হিসাবে 29,000 পাউন্ড স্যালারি লেভেল বা ইনকাম লেভেল দেখাতে হবে। তো কেউ যদি আগে অলরেডি ভিসাতে এসে থাকে, স্পাউস ভিসাতে এসে থাকে, তবে তার কিন্তু এক্সটেনশানেও 18,600 এবং পরবর্তীকালে ইনডিফিনিট লিভের জন্য 18,600। কিন্তু কেউ যদি নতুন করে আসে, এখানে অনেক কনফিউশন হয়, যেন অনেকে মনে করে যে আমি হয়তো এই দেশে আসছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, আমি তো অলরেডি ভিসা নিয়ে আসছি, এখন আমি যদি স্পাউস ভিসাতে অ্যাপ্লাই করি তাহলে আমি বোধহয় পুরনো না। যেহেতু তার স্পাউস ভিসাটা নতুন অ্যাপ্লিকেশন হচ্ছে, তাকে অবশ্যই 29,000 ইনকামের সিলিং দেখে অ্যাপ্লাই করতে হবে। এবং অনেকেই হয়তো জানেন যে এইটা কিন্তু 34,500 হয়ে যাবে শিগগিরই এবং আগামী বছর হয়ে যাবে 38,700। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলেন। আমার ছোট্ট বোন আসছিল 2.5 বছর আগে। তো সরি আপনার কথাটা বুঝতে পারলাম। আপনার কি ছিল? হ্যালো, আপনার কি ছিল আপনি বললেন? হ্যালো কলার, আপনি বললেন আপনার কি ছিল? কলারের লাইনটা আমরা হারিয়ে ফেলেছি, দেখি উনি আবার কল করেন কিনা। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কেউ যদি স্পাউস ভিসাতে অলরেডি এদেশে এসে থাকেন, এখন তিনি ভিসা বাড়াবেন, সেক্ষেত্রে কিন্তু পুরনো 18,600 উনিকে দেখাতে হবে এবং এটাই কিন্তু ওনার সেটেলমেন্ট পর্যন্ত ওই একই রুল বলবৎ থাকবে। কিন্তু কেউ যদি নতুন করে স্পাউস রুটে যেতে চান না, কিন্তু সুইচ করবেন, কেউ ওয়ার্ক পারমিট আসেন সেক্ষেত্রে স্পাউস রুটে যাবেন, কিংবা কেউ নতুন করে আসবেন, কেউ স্টুডেন্ট আসেন স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট থেকে যাবেন স্পাউস রুটে, সেক্ষেত্রে কিন্তু তাকে এই নতুন নিয়মে 29,000 পাউন্ড বেতন দিয়ে 29,000 পাউন্ড ইনকাম দেখিয়ে আসতে হবে। এবং এটা আমরা জানি যে এই ইনকামের থ্রেশহোল্ডটা বেড়ে যাবে, এই বছর শেষে হবে 34,500 এবং আগামী বছর থেকে হবে 38,700। যাই হোক, আমরা আরেকটা কেস নিয়ে কথা বলি। এই কেসটা একটা কেয়ার হোমের কেস। একটা কেয়ার হোমের লাইসেন্স রিভোক করা হয়, করলে তারা জুডিশিয়াল রিভিউ করে এবং করে সাকসেসফুলি তারা এটাকে জুডিশিয়াল রিভিউ হয়েছে এবং অবশ্যই এখন আবার হয়তো নতুন করে সিদ্ধান্ত দিতে হবে। এই কেয়ার হোমের কিন্তু অনেক গলদ ছিল এবং আমরা যদি এগুলো বলি তবে দেখা যাবে যে তারা অনেক ধরনের উল্টাপাল্টা ঘটনা তারা এখানে ঘটিয়েছে। যেমন তারা 156টা স্পন্সরশিপ সার্টিফিকেট তারা দিয়েছে এবং যেটা তারা মনে করছে যে অতিরিক্ত, তাদের ক্ষমতার বাইরে। এবং তারা আবার কি করেছে যে কন্ট্রাক্ট তারা দিয়েছে 0 আওয়ারে এবং দেখা গেছে যারা পেমেন্ট হচ্ছে, পেমেন্ট করছে, তাদের কাছে যে ইনকাম বলেছে সেটা যেটা অনেক কম বেতন দেওয়া হচ্ছে। এবং অনেকেই তারা কাজ শুরু করেছে
28 দিনের পরে। একটা কথা মনে রাখবেন যে এই ওয়ার্ক ভিসার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 28 দিনের মধ্যে কাস্ট লেটারে যে দিন দিচ্ছে যে আপনার স্টার্টিং ডেট, তার 28 দিনের মধ্যে আপনাকে কাজ শুরু করতে হবে। আবার এটার সাথে মনে রাখবেন যে একটা কোম্পানির যখন স্পন্সর লাইসেন্স থাকে, যে কোম্পানি কিন্তু লাইসেন্সের আগেও তারা ভিজিট পেতে পারে হোম অফিস থেকে, লাইসেন্স পাওয়ার পরে ভিজিট পেতে পারে। এবং তারা যেটা পেতে পারে, যেটাকে আমরা বলি কমপ্লায়েন্স চেক, তারা দেখতে পারে যে এই যে স্পন্সর, যিনি স্পন্সর লাইসেন্স হোল্ড করছেন, তিনি ঠিকমতো নিয়মকানুনগুলো মেনে চলছেন কিনা। আমরা যে কেসটার কথা বলছি, এই কেসে কিন্তু একটা কমপ্লায়েন্স ভিজিট হওয়ার কথা ছিল। সেই ভিজিটে দেখা গেল যে যিনি কমপ্লায়েন্স অফিসার উনি কিন্তু নাই। তো পরবর্তীকালে তাদেরকে বলা হলো যে একটা 20 দিনের একটা নোটিশ তারা জানতে চাইলো, কিন্তু তারা দেখা যাচ্ছে যে এগুলি না করেই তারা এই রেসপন্সটা না নিয়ে তারা কী করলো, লাইসেন্সটা রিভোক করে দিল। কোর্ট কিন্তু এই কোম্পানির যে অনেকগুলো উল্টাপাল্টা কাজ তারা করেছে সেগুলো নিয়ে তারা মাথা ঘামায়। তারা বলল এই যে 20 দিনের একটা নোটিশ দেওয়ার কথা দিয়ে তাদের একটা রেসপন্স দিতে হবে এই স্পন্সরের কাছ থেকে, সেটা না নিয়ে তারা কেন লাইসেন্সটা রিভোক করলো। তারা সেই কমন ল প্রিন্সিপাল যে ন্যাচারাল জাস্টিস আছে যে এ পারসন ক্যানট বি পানিশড আনহার্ড, অর্থাৎ তাদের কথা না শুনে, তাদের বক্তব্য না নিয়ে, তার কাছ থেকে রিজন না নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে না। তো এটার সাথে অনেকগুলো জিনিস জড়িত, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এইটাও নয়, বহুত কেয়ার হোম তারা কিন্তু এখন চেক করছে। এবং আমরা জানি যে এই কেয়ার হোম নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। শত শত বাংলাদেশিরা অন্য দেশ থেকে কেয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে এসে তারা কাজ পাচ্ছে না, কাজ নাই। আমরা এটাও জানি যে লক্ষ লক্ষ টাকা আদান প্রদান হয়েছে। তো ফলে এগুলি হয়তো জেনুইন জবও নয়। এটার কারণে আমরা জানি যে বহুত আজকে বাংলাদেশ থেকে এসে বহুত ওয়ার্কার এভাবে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তারা আটকা পড়ে গেছে। অনেকে বাধ্য হয়ে যাচ্ছেন অ্যাসাইলাম ক্লেম করতে। কিছুদিন আগে আমরা বলেছিলাম যে 11,000-এর মতো অ্যাসাইলাম সিকারকে হোম অফিস তারা দেশে পাঠাতে যাচ্ছে। বাংলাদেশের সাথে একটা মেমোরান্ডাম সাইন করেছে যে তাদেরকে কী করে ইন্টারভিউ না করে তাড়াতাড়ি দেশে পাঠানো যায়। এদের একটা বিরাট অংশই কিন্তু আসলে এই কেয়ার ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে দেশে এসে যারা কাজ পায়নি। আবার এখনও কিছু কিছু আছে যারা ফেক হাজব্যান্ড বা ওয়াইফ বনে দেশে এসেছেন, আসার পরে তাদের মূল অ্যাপ্লিকেন্টের সাথে আর কোনো যোগাযোগ নাই। এরাও কিন্তু গিয়ে পরবর্তীকালে অ্যাসাইলাম ক্লেম করেছেন বা গিয়ে তারা বলতে চাচ্ছেন যে ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে তাদের কোনো যোগাযোগ নাই। এরাও কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেছেন, আটকে গেছেন। তো এদেরকে নিয়ে এর আগেও আমরা প্রতিবেদন দিয়েছিলাম। তো যাই হোক, আমরা যেটা নিয়ে আজকে প্রথম থেকে কথা বলছিলাম যে ইমিগ্রেশনের রুলের কোনো পরিবর্তন হবে কি না 4 তারিখের নির্বাচনের পরে। এবং সেটা করতে গিয়ে আমরা দুটো দলেরই ম্যানিফেস্টো নিয়ে কথা বলেছি। আমাদের সামনে লিব ডেম বা গ্রিন পার্টির ম্যানিফেস্টো আছে, এবং তাদের অনেকেরই ম্যানিফেস্টো কিন্তু আমাদের অনেকের জন্যই খুব আকর্ষণীয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা জানি যে নির্বাচনে যত ভালোই করুক না কেন গ্রিন পার্টি বা লিব ডেম তারা কিন্তু নির্বাচিত হবেন না। বড়জোর তারা বড় কোনো দলের সাথে যুক্ত হয়ে কোয়ালিশন গভর্নমেন্টে তারা যেতে পারবে, তারা একক সরকার গঠন করতে পারবে না। ফলে তারা যত মহানুভবতা তারা দেখাক না কেন, তাদের ম্যানিফেস্টো কিন্তু হয়তো আদৌ কোনো কাজে আসবে না। আজকে আবার আমরা একটু সময় পেয়েছি, যেহেতু আমরা একটু অ্যাসাইলাম ক্লেম নিয়ে একটু কথা বলি। আমরা জানি যে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা অনেক বেড়ে গেছে। বাংলাদেশ থেকেও যারা ক্লেম করছে এদেরও ক্লেমের সংখ্যা বহুত বেড়ে গেছে। কিন্তু অ্যাসাইলাম নিয়ে মানুষের খুব ভুল ধারণা আছে। বিশেষ করে গত বছর যখন 62,000 লোককে অ্যাসাইলাম দেওয়া হলো, এরপরেই এটা ছড়িয়ে গেল যে কেউ ইচ্ছা করলে অ্যাসাইলাম চাইলে অ্যাসাইলাম পাবে। এটা কিন্তু নয়। গত বছর হোম অফিসের একটা বাধ্যবাধকতা ছিল। হোম অফিসের তখন প্রধানমন্ত্রী মিস্টার সুনাক বলেছিলেন যে গত বছর 31শে ডিসেম্বরের ভিতরেই তিনি অ্যাসাইলামকে নিয়ন্ত্রণে আনবেন। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ঢালাইভাবে অ্যাসাইলাম দেওয়া হয়েছে। কিন্তু ওই একই ফ্যাক্টে আজকে যদি আবার কেউ অ্যাসাইলাম ক্লেম করেন, তার পক্ষে হয়তো অ্যাসাইলাম পাওয়াটা কঠিন হয়ে যাবে। আমি যখন সম্প্রতিকালে একটা কেস নিয়ে কথা বলি, এই কেসটা কিন্তু এখনও লাইভ।
এক্ষেত্রে দেখা যাচ্ছে একজন 17-18 বছর বয়সে বাংলাদেশ থেকে দেশে আসেন এবং তাও তিনি এদেশে এসেছেন 15 বছর আগে। বাংলাদেশে থাকতে তিনি ছাত্র রাজনীতি করতেন। উনি এখন বলছেন যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাকে সরকার খুঁজছে। এখন এই কেসের কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন আছে। 17-18 বছর বয়সে কেউ যদি দেশ থেকে আসে, তিনি নিশ্চয়ই তার দলের খুব বড় কোনো নেতা ছিলেন না, তিনি বড় ছোটোখাটো কর্মী। একজন কর্মীর উপরে কেন সরকারের 15 বছর পরও তার প্রতি কেন সরকারের একটা ক্ষোভ থাকবে যে তার মধ্যে মামলা দিয়ে তাকে তারা ধরবে? বিশেষ করে ওই ব্যক্তির যদি এদেশ থেকে কোনো কাজ, কোনো তৎপরতা না থাকে, ফেসবুকিং নাই বা অন্যভাবে সে এটা নিয়ে কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু তার ক্লেমটা অনেক দুর্বল হয়ে যাবে। এবং ক্লেমটা দুর্বল হবে অনেক ক্ষেত্রে যেটা হবে যে আলটিমেটলি কেসটা কোর্টে গেলে এই কেসটা হয়তো ডিসাইড হবে না। গত বছর যে 62,000 কেস আমরা দেখলাম ডিসাইড হয়েছে, সেখানে আমার ওপিনিয়ন যে এর অনেকগুলো কেস যদি কোর্টে যেত, তবে কোর্ট থেকে কোনোভাবেই ভিসাটা পাওয়া সম্ভব হতো না, কারণ কেসটার যে মেরিট, ওভারঅল মেরিট কিন্তু নাই। তো এটা নিয়ে একটু ভাবার দরকার আছে। এটা কখনো মনে করবেন না নাথিং টু ক্লেম অ্যাসাইলাম, কিছুই করা যাচ্ছে না, এটা অ্যাসাইলাম করে দিলে হয়তো থাকতে পারবো। অ্যাসাইলামের জন্যে সমস্যাগুলো একটা হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে যাবে বিভিন্ন দেশে, এর ফলে পরবর্তীকালে ওই সমস্ত দেশে ঢোকাও আপনার জন্য মুশকিল হবে। আবার আপনি এদেশে ওভারস্টে হয়ে গেলে আপনার রিএন্ট্রি ব্যান আছে, আপনি এদেশে চলে গেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি এদেশে আসতে পারবেন না। তারপরও ওই ব্যানের সময়টা উত্তীর্ণ হয়ে গেলেও আপনাকে তারা হয়তো ভিসা দেবে না, কারণ যখনই আপনি ফর্মে লিখবেন আপনি কি এদেশে কোনোদিন ভিসা, কোনোদিন অ্যাসাইলাম ক্লেম করেছেন, কিংবা এদেশে কোনোদিন ভিসা চলে গেলে আপনি অবস্থান করেছেন, যদি আপনি বলেন হ্যাঁ, তখন কিন্তু আপনার জন্য ভিসা পাওয়া খুব কঠিন হবে। একমাত্র যদি আপনি স্পাউস রুটে বা ফ্যামিলি রুটে অ্যাপ্লাই করেন, শুধুমাত্র তখনই এই রিএন্ট্রি ব্যানটা থাকবে না, আদারওয়াইজ এই ব্যানটা থাকবে এবং এটার জন্য আপনার আসার পথটা বন্ধ হয়ে যাবে এবং অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে পড়বে। অ্যাসাইলাম নিয়ে আরও কিছু কথা, যেটা আমরা বললাম যে আমরা প্রায় দেখি যে অ্যাসাইলামের জন্য অনেকেই বিভিন্ন ধরনের ডকুমেন্ট নিয়ে আসেন। দেখুন, ডকুমেন্ট অবশ্যই আপনার ক্লেমকে সাপোর্ট করবে, কিন্তু ক্লেমটাকে সাপোর্ট করার আগে নিজের ক্লেমটা দেখেন, নিজের ক্রেডিবিলিটিটা বেশি ইম্পর্টেন্ট। নিজে যদি আপনি ক্রেডিবল না হন, আপনার কথা যদি বিশ্বাসযোগ্য না হয়, তা আপনি যতই ডকুমেন্ট নিয়ে আসেন না কেন, এটা আপনার কার্যকরী হবে না। আপনি বললেন আপনার নির্দিষ্ট দলের আপনি নেতা, কিন্তু সেই দল সম্পর্কে আপনি কিছুই জানেন না, সেই দল সম্পর্কে আপনি কোনো তথ্যই আপনি দিতে পারলেন না, সেই দলের মধ্যে আপনার কী পজিশন ছিল, সেই পজিশনের কী পদ আপনি হোল্ড করতেন, সে পদের কি দায়িত্ব ছিল, এগুলো কিছুই আপনি কিন্তু বলতে পারলেন না। সেক্ষেত্রে যদি আপনি বাংলাদেশ থেকে সেই দলের সাধারণ সম্পাদকের কাছ থেকেও চিঠি নিয়ে আসেন যে অমুক আমার দলের কর্মী, তার দেশে গেলে বিরাট সমস্যা হবে, এই চিঠিগুলো কিন্তু কোনো গুরুত্ব হবে না, কারণ আপনি নিজেই নিজের ক্রেডিবিলিটিকে আপনি নষ্ট করেছেন। এখানে আরেকটা জিনিস কিন্তু পরিধানযোগ্য, সেটা হচ্ছে আপনার অ্যাসাইলাম ক্লেম করার টাইমিংটা ইম্পর্টেন্ট। একটা লোক এদেশে আসলেন, আসার পর অনেক দিন অতিবাহিত হলো, দেখা গেলো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান করেছেন, 14-15 বছর পরে হঠাৎ করে তিনি গিয়ে অ্যাসাইলাম করলেন। তো দেখা যাচ্ছে যে উনি 15 বছরে অ্যাসাইলাম ছাড়া সব অ্যাপ্লিকেশানই কিন্তু করে ফেলেছেন। তখন প্রশ্ন আসবে যে ওনার যদি অ্যাসাইলামটা ওনার মূল বিষয় হয়ে থাকে, তবে উনি আসার পরপরই বা ওনার প্রবলেম হওয়ার সাথে সাথে উনি অ্যাসাইলাম ক্লেম করলেন না কেন? আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসাতে আসে, পরবর্তীকালে অ্যাসাইলাম ক্লেম করে এবং তারা তখন বলে যে তার প্রথম থেকেই এদেশ থেকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এবং অ্যাসাইলাম ক্লেম করার উদ্দেশ্য নিয়েই তিনি দেশে এসেছেন। সেক্ষেত্রে কী করতে পারে হোম অফিস, সেটা তার সেকশন 8 2002 অ্যাক্টের 2004 অ্যাক্টের আন্ডারে, ট্রিটমেন্ট অফ ক্লেমার্স অ্যাক্টের আন্ডারে তার ক্রেডিবিলিটিটাকে আন্ডারমাইন করতে পারে। বলতে পারে তুমি হোম অফিসকে সাথে তুমি জোচ্চুরি করেছো, বোহামি তুমি করেছো, তোমার সবসময়ই অ্যাসাইলাম ক্লেমের করার উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা তুমি না বলে তুমি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারকে বলেছো তুমি ভিজিটে যাচ্ছ বা স্টুডেন্ট হিসাবে যাচ্ছ,
অতএব তোমাকে বিশ্বাস করা যায় না। এই জিনিসটা এখন আমরা দেখছি সাম্প্রতিককালে প্রায় কেসেই তারা ব্যবহার করছে, যেখানে আপনার ক্লেম করতে দেরি হয়ে যাচ্ছে, আপনি প্রথমে এসেই আপনি ক্লেম করেননি। কারণ তারা সবসময় এক্সপেক্ট করে আপনার যদি অ্যাসাইলাম ক্লেম করারই দরকার হয়, তবে আপনি আসা মাত্রই এয়ারপোর্টে বা আসার কয়েকদিনের মধ্যেই আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন। লোকে দেখা যায় যে দীর্ঘদিন পরে অ্যাসাইলাম ক্লেম করে। আরেকটা প্রবলেম কী হয়, একটা ক্লেম থেকে একটা ক্লেমে সুইচ করে। কারণ প্রথমে হয়তো একজন অ্যাসাইলাম ক্লেম করলো, বললো তার রাজনৈতিক কারণে সে একটা রাজনৈতিক দলের সদস্য, সেই কারণে তারপরে জুলুম নির্যাতন হয়েছে। পরে দেখা গেল এই ক্লেমটা রিফিউজ হয়ে এই ক্লেমটা অ্যাপিলে যেতে যেতে এই ভদ্রলোকের ক্লেম পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আগে তিনি ছিলেন আস্তিক, এখন হয়ে যাচ্ছেন নাস্তিক। আগে তিনি ছিলেন হেতেরোসেক্সুয়াল, এখন তিনি হয়ে যাচ্ছেন হোমোসেক্সুয়াল। তো এইগুলোতেও কিন্তু প্রবলেম হবে, কারণ এগুলো তো হোমাবির সাথে বিশ্বাস করবে না, বলবে এটা তোমার যদি মেন ক্লেম হয় তবে তুমি আগে বললে না কেন। তবু যারা এগুলো করতে চান তাদেরকে কিন্তু সেকশন 120 একটা নোটিশ আছে, এই নোটিশটা দিতে হবে হোম অফিস বরাবর, দিয়ে বলতে হবে আমি আমার ক্লেমের সাথে নতুন ক্লেম অ্যাড করতে চাই। মনে রাখতে হবে ক্লেমটা যদি ডিফারেন্ট হয় তবে হোম অফিসের পারমিশন ছাড়া কিন্তু আপনি এই ক্লেমটা অ্যাপিলে অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কেস হেরে যাওয়ার পরে ফার্দার সাবমিশন বা ফ্রেশ ক্লেম করতে হবে লিভারপুলে যেয়ে। তাই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি সমস্ত জিনিসটা আপনি ঠিকমতো হিসেব করে করেন। আমরা আগেই বলেছি যে আপনি নিজে না পারলে অভিজ্ঞ কোনো আইনজীবী সাক্ষাৎ করেন, তাদের পরামর্শ নেন। আমি জানি যে এদেশে লয়ারিং হয়তো অনেক ব্যয়বহুল, যদি এটা মনে করি অন্যান্য ফিল্ডের চাইতে ইমিগ্রেশন অনেক সস্তা, তবুও অনেকের পক্ষে হয়তো এটাও খরচ করা সম্ভব নয়। যারা সম্ভব নয় তারা, আমি মনে করব যে তাদের উচিত হচ্ছে লিগাল এইডে যাওয়া। এদেশে প্রচুর লিগাল এইডের লয়ার আছেন। লিগাল এইডে গেলে যদি আপনার কেসের, যদি আপনার মিনস যদি আপনার কম হয়, দ্যাট মিনস আপনার কেস চালানোর মতো খরচা আপনার পয়সা আপনার কাছে না থেকে থাকে, এবং অ্যাপিলে গেলে যদি আপনার কেসের মেরিট অর্থাৎ কেসের সম্ভাবনা উজ্জ্বল থাকে, তাহলে অনেক লিগাল এইড সলিসিটর আপনার কেসটা বিনা পয়সায় করে দেবে। মনে রাখতে হবে লিগাল এইড সলিসিটরের সাথে কিন্তু হোম অফিসের কোনো যোগাযোগ নাই। ঠিক যেরকম জিপি আপনাকে দেখে কিন্তু আপনার কাছে কোনো পয়সা নেয় না, একই রকমভাবে লিগাল এইড সলিসিটরও কিন্তু আপনাকে দেখবে, আপনার কেস নিয়ে লড়বে, কিন্তু তারা আপনার কাছ থেকে কোনো পয়সা নেবে না। তো লিগাল এইড সলিসিটরদের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। আরেকটা কথা আমরা এখানে বলি, এই হিউম্যান রাইটস এটার সাথে লিগাল এই অ্যাসাইলামের সাথে কিন্তু ওতপ্রোতভাবে হিউম্যান রাইটস জড়িত। মনে রাখবেন যখন কেউ অ্যাসাইলাম ক্লেম করে তখন তার অটোমেটিক্যালি তার হিউম্যান রাইটসটাও কিন্তু কনসিডার করা হয়। কিন্তু আমরা দেখেছি যে অ্যাসাইলাম ব্যতি রেখেও মানুষের হিউম্যান রাইটস ক্লেম হতে পারে। এটা প্রোটেকশন ক্লেম হতে পারে, আবার পিওরলি হিউম্যান রাইটস ফ্যামিলি প্রাইভেট লাইফ হতে পারে। ফ্যামিলি প্রাইভেট লাইফের ক্ষেত্রে আমরা জানি, আমরা বলেছি যদি এদেশে আপনার নিকট আত্মীয় থাকে, ওয়াইফ, চিলড্রেন বা হাজব্যান্ড থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন ওঠে যে আপনি এদেশ থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে কেন, আপনি দেশে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন না কেন। অনেক ক্ষেত্রে আপনার যদি স্পাউস এদেশেও হয়, ব্রিটিশ স্পাউসও হয়, আপনি অবৈধভাবে আসেন, এই অবস্থায় আপনি অ্যাপ্লিকেশন করলেন, তারা কিন্তু আপনার কাছ থেকে রিফিউজ করতে পারে, বলতে পারে তোমার এদেশ থেকে অ্যাপ্লাই করার কোনো কারণ নাই। এখানে তারা যেটা দেখা যায় ইনসারমন্টেবল অবস্টাকল, তারা বলে যে তোমার দেশে গিয়ে থাকতে কোনো সিগনিফিকেন্ট কোনো বড় কোনো বাধা নেই, বা তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসবে এটার জন্য তোমার বড় কোনো বাধা নাই, তুমি দেশে গিয়ে ঠিকই দরখাস্ত করে আসতে পারবে। তো এক্ষেত্রে যেটা হতে পারে যে তারা সে শুধুমাত্র আপনার ক্লেমটিকে রিফিউজ করবে তাই নয়, তারা কিন্তু আপনার ক্লেমকে সার্টিফিকেট দিয়ে বলতে পারে এটা ক্লিয়ারলি আনফাউন্ডেড। সেক্ষেত্রে আপনার একমাত্র রেমেডি হচ্ছে জুডিশিয়াল রিভিউ করে আপনাকে দেখানো উচিত যে কেন আপনার পক্ষে ফ্যামিলি লাইফ এদেশে বাইরে গিয়ে কন্টিনিউ করা সম্ভব না, এবং কেন আপনাকে এদেশে থেকেই অ্যাপ্লাই করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টগুলি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে হয়তো আপনি এই সুযোগটা আপনি পেতে পারেন যে আপনাকে ইন কান্ট্রি রাইট অফ অ্যাপিল তারা যদি আপনাকে দেয়, যে কেন আপনার পক্ষে দেশে গিয়ে অ্যাপিল করে আসা সম্ভব হচ্ছে না। অবশ্যই আপনার কেসের মেরিটটা খুব স্ট্রং হতে হবে। মেরিট যদি খুব স্ট্রং হয়, যদি আপনি দেখাতে পারেন যে ভার্চুয়ালি এই কেসে যদি আপনাকে পারমিশন দেওয়া আপনি হয়তো জিতবেনই, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে জুডিশিয়াল রিভিউতেও আপনার পক্ষে হয়তো বা রায়টা দেবে।
আদারওয়াইজ এখানে একটা রিস্ক আছে যে আপনাকে তারা বলতে পারে তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করো। বিশেষ করে আপনার পার্টনারও যদি আপনার মতো একই দেশি হয়, সেক্ষেত্রে বলতে পারে তোমার পার্টনারের তো তোমার সাথে দেশে চলে যেতে কোনো সমস্যা নাই, সে তোমার ভাষায় কথা বলে, সে হয়তো অল্প কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে। এখন যদি এমন হয় যে আপনার পার্টনারের আগের ঘরে সন্তান আছে এবং যে সন্তানদের পিতা এই দেশে আছে এবং সন্তানের সাথে তার যোগাযোগ আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যেটা সম্ভব না, কারণ আপনার স্ত্রী তার সন্তানদেরকে ফেলে যেতে পারবে না। আর আপনার ওই সন্তানদেরকেও আপনি নিজের সন্তানের মতো দেখেন, তাদেরকে পিতৃ স্নেহে আপনি লালন পালন করছেন, তখন হয়তো আপনার কেসটা আরও কিছুটা স্ট্রং হবে। না থাকলে এই ধরনের কেসে মনে রাখবেন, একবার যদি আপনি দেশে অবৈধ হয়ে যান, তো হিউম্যান রাইটস ছাড়া অন্য সব কেসগুলি আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। অ্যাসালামও যে সহজ হবে তা নয়, অ্যাসালাম ইস্যু দাঁড়াবে আপনি আগে কেন অ্যাসালাম ক্লেম করলেন না। এবং তারপরে ওই যে বললাম যে আপনার অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন উঠবে। আমরা কিন্তু এখানে সারপ্লাস অ্যাক্টিভিটিসের কথা বলি। আপনি বললেন বাংলাদেশে আপনি খুব বর্ণাঢ্য জীবনের অধিকারী, খুব বর্ণাঢ্য, খুব নাম করা একজন রাজনীতি ব্যক্তি, দেশে আসার পরে আপনি কিছুই করলেন না। 10টা বছর আপনি চুপচাপ বসে থাকলেন, খালি একটা রেস্তোরাঁয় কাজ করলেন, তখন তো তারা মনে করবে আপনি ওরকম অ্যাক্টিভ না। যে অ্যাক্টিভ সে কিন্তু এদেশে কাজের ফাঁকে ফাঁকেও সে তার পার্টির অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে যাবে। আরেকটা জিনিস কিন্তু মনে রাখবেন যে আমরা অনেক সময় বাংলাদেশ থেকে যারা আসে তারা বিভিন্ন সময় বলে যে তারা একটা নির্দিষ্ট দলের নির্দিষ্ট শাখার তারা হয়তো সম্পাদক কিংবা সাধারণ সম্পাদক। এখানে প্রশ্ন উঠছে তারা কি জানে ওই একই শাখার সম্পাদক সহ সম্পাদক পদ নিয়ে আরও কতগুলো লোক আগে অ্যাপ্লিকেশন করে গেছে? এটা কিন্তু আপনাদের জানা নাই। এটা হোম অফিস জানবে যে কোনো কোনো ক্ষেত্রে একই উপজেলার সম্পাদক পদ নিয়ে 50 জনের উপরেও কিন্তু লেটার গিয়েছে এবং 50 জনই কিন্তু সাপোর্টিং লেটার পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে একই ব্যক্তির কাছ থেকে সাপোর্টিং লেটার পেয়েছে। নিশ্চয়ই 50টা ব্যক্তি ওই একই উপজেলার একই সাথে চেয়ারম্যান বা সেক্রেটারি হবে না। এটা একটা জাস্ট কমন সেন্স। এটার জন্য কিন্তু আপনার ক্রেডিবিলিটিটা নষ্ট হয়। আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করি প্রায়, যে বাংলাদেশ থেকে ভুয়া কাগজ নিয়ে আসা হয়। এটা সম্ভব যে বাংলাদেশ থেকে যে কোনো ধরনের কাগজ নিয়ে আসা যায়। এটা এদেশে অনেক কেসেও কিন্তু তারা বলেছে, হোম অফিসের গাইডেন্সও বলে। তো মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু এই কেসগুলি চেকিং করতে পারে এবং চেকিং করে যদি তারা দেখে যে আপনার কেসটা সঠিক নয়, আপনি যে কেসটা নিয়ে আসবেন তারা কিন্তু কোর্টে গিয়ে তারা কিন্তু এই প্রশ্ন করতে পারে যে এই নামে কোনো কেস আছে কি না। এবং আমরা জানি যে অনেক কেসের আপডেটের জন্য তারা ঢাকা থেকে তাদের হাইকমিশন থেকে কোনো না কোনো লোক ফোন করে, এমনকি তারা পুলিশ থানার সাথেও যোগাযোগ করে। তো এইসব ক্ষেত্রে যোগাযোগ করলে পুলিশ থানা বা কোর্ট কিন্তু মিথ্যা কথা বলবে না। এখন যদি প্রমাণিত হয় আপনি একটা ভুয়া কেস দিয়েছেন, তাহলে কিন্তু যেটা হবে আপনি কিন্তু কেসটা রিফিউজ হবে তা নয়, আপনি 10 বছরের জন্য ব্যান হয়ে যাবেন। 10 বছরের ভিতরে কোনো অ্যাপ্লিকেশন আপনি কিন্তু করতে পারছেন না। এই জন্য সেভাবে সতর্ক হওয়া উচিত। আরেকটা যেটা আমি বলছিলাম প্রথম থেকে, যে ক্রেডিবিলিটি, আপনি কী কথা বলেন। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা একই প্রশ্নের জবাবে 3-4 রকমের ভিন্ন উত্তর দিয়েছি। স্ক্রিনিং ইন্টারভিউতে এক প্রশ্ন, যখন স্টেটমেন্ট সাবমিট করা হয়েছে তখন একটা, যখন PIQ করা হয়েছে প্রিলিমিনারি ইনফারেন্স কোশ্চেন তখন আরেকটা কথা, যখন মূল ইন্টারভিউ তখন একটা কথা, পরে যখন রিপ্রেজেন্টেশন লেখা হচ্ছে তখন একটা কথা, আবার যখন অ্যাপিলে যাচ্ছেন তখন একটা কথা। এবার 6 বা 7 বার ভিন্ন কথা বললে আপনার নিজেরই কিন্তু ক্রেডিবিলিটি আপনি নষ্ট করে দিলেন। যদি আপনার মনে হয় যে কোনো কারণে আপনার মেমোরিতে সমস্যা আছে, আপনি মনে রাখতে পারছেন না, উল্টোপাল্টা বলছেন, সেক্ষেত্রে আমরা বলবো কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে একটা অ্যাসেসমেন্ট করান, সেই অ্যাসেসমেন্টে সাবমিট করান। তখন আরেকটা সুবিধা হচ্ছে আপনাকে ভালনারেবল ক্লায়েন্ট হিসেবে ট্রিট করে কোর্টও কিন্তু আপনাকে কম প্রশ্ন করতে পারে। আমাদের একটা বোধহয় কলার যুক্ত হচ্ছেন, এটাই হয়তো আজকে আমাদের শেষ কলার। হ্যালো, কে আছেন কলার? জি বলেন কলার। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া, শুনছি আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার প্রশ্নটা ভাইয়া, শুনছি আমি। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া যে 5 এপ্রিলের পরে যারা কেয়ার হোমের কোর্স এডুকেশনের লাগে অ্যাপ্লাই করছে, এটা দিতে কতদিন সময় লাগে? আপনি কি অ্যাপিলের পরে বুঝলাম না। জি না সরি, আপনি প্রথম প্রশ্ন বলুন। 4 এপ্রিলের মানে বুঝলাম না। 5 এপ্রিল পরে
কেয়ার হোমের কোসরে এলোকেশন লাগে অ্যাপ্লাই করতে এখন কোস এলোকেশন পাইতে কতদিন সময় লাগে কস অ্যালোকেশনের জন্য সাধারণত 4 থেকে 9 সপ্তাহ লাগার কথা, কিন্তু তারা আমরা জানি, আপনি জানেন যে তারা কেয়ার হোম নিয়ে অনেক সমস্যায় আছে এবং অনেক কেয়ার হোম, আজকেও তো আমরা বললাম তারা অনেক বড় বড় কেয়ার হোমকে তারা রেড করে বন্ধ করে দিচ্ছে, লাইসেন্স রিভোক করছে, সে কারণে তাদের হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে দেরি হতে পারে, কিন্তু 4 থেকে 9 সপ্তাহের মধ্যে এটা অ্যাওয়ার্ড হওয়া উচিত। 4 to 9 weeks। হ্যাঁ, কারণ কি আপনি জানেন যে বড় বড় কোম্পানিগুলি তারা অনেক কোম্পানি তারা কিন্তু ইনভেস্টিগেশনে আসে, যেমন আমরা আজকে কথা বলছিলাম এই কেয়ার হোম কিন্তু 156টা তারা কস ইস্যু করেছে, পরে তারাই কিন্তু এখন আপনার তদন্তের মধ্যে আছে। আরও একটা কোম্পানি যারা 209টা কেয়ার ইয়ে করেছিল কস ইস্যু করেছিল, তারাও কিন্তু সাসপেন্ডেড বন্ধ হয়ে গেছে। তারা দেখতে যাচ্ছে যে কোম্পানিতে ঢুকতাম, এটা ফ্রি অফ স্পন্সরশিপ ঢুকতাম এবং এটাতে তারা গত বছর 2 জনের দিতে, এবার করতে 3 জনের লাগে অ্যাপ্লাই করতে বিজনেস। জি ডাইরেক্ট কেয়ার হোম। জি না, সেক্ষেত্রে ভাই আমার পক্ষে তো বলা সম্ভব নয় যে আমি তো তাদের কোনো কাগজপত্র দেখি নাই, তো আমাদের কথা হচ্ছে 4 থেকে 9 সপ্তাহে হোম অফিসের গাইডেন্স অনুযায়ী তাদের পাওয়ার কথা। এখন কোনো কারণে তারা, আমি যেটা জানি যে যেহেতু বহুত কেয়ার হোম এখন ইনভেস্টিগেটেড হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু মিনিস্টারের বক্তব্য আছে, আমরা এর আগে 2-3 সপ্তাহ আগে আমরা বলেছিলাম। সরো কত হ্যাঁ, আমি যে আমাদের হিসাব অনুযায়ী 4 to 9 weeks লাগার কথা। ওকে, ঠিক আছে। এখন তাদের হয়তো টাইম টু টাইম তারা তাদের চেঞ্জও করে, বাট এমনি নর্মালি 4 to 9 weeks, কারণ ওয়ার্ক পারমিটের জন্য তারা তাড়াতাড়ি করবে। আচ্ছা ভাইয়া, আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি কষ্টটা পেয়ে যাবেন। আজকের অনুষ্ঠান আমরা খুব শীঘ্রই শেষ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে 2nd উইক অফ জুলাইতে আসবো, ততদিন নতুন সরকারও ক্ষমতা আসবেন, ততদিন ভালো থাকেন। 4 জুলাই সবাই আমরা ভোট দিতে যাই, আমাদের পছন্দসই ক্যান্ডিডেটের পক্ষে ভোট দিই। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। খোদা হাফেজ।